বিশ্বাস করছো না? বিশ্বাস করছো না? আমি তোমার বলছি তাই বিশ্বাস করছো না আমার কথা? কি বিবির করছো? কাকে মেরে ফেলতে হবে? পার্থ, কাকে মারার? বুঝতে পারছো? কাকে মেরে ফেলতে হবে বুঝতে পারছো? নেকা সেদিন বললে না তুমি ওকে মেরে ফেলতে হবে, বলনি তুমি? একটু শান্ত হও। দেখো সেদিন আমরা দুজনেই উত্তেজিত ছিলাম। কি বলেছি we don't remember, right? Just go to hell! নমস্কার, আপনারা দেখছেন এস লাইফস্টাইল ব্লগস। আর আপনারা তো জানেনই আমি অনেকদিন ধরেই নানান ট্যালেন্টেড পার্সন যারা তাদের সাথে আমি সাক্ষাৎ করছি, তাদের সাথে দেখা করে আমি তাদের ইন্টারভিউ নিচ্ছি। আর তাদের ব্যাপারে যত ইন্টারেস্টিং কথাবার্তা আছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তা আজকে আমি যার সাথে দেখা করেছি সেই দাদা আমার সাথে মোটামুটি অনেক দিনেরই পরিচয়, ফেসবুকেই বলতে পারেন পরিচয়টা হয়েছে। তা ওই দাদা হচ্ছেন একজন অ্যাক্টর। এবার আমি দাদার থেকে একটু ডিটেলসে পরিচয়টা জেনে নেব। একটু নিজের নাম আর নিজের কাজের ব্যাপারে একটু বলুন। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমি দীপ, আমি একজন অভিনেতা। আমি বিগত 10 বছর ধরে থিয়েটার করি এবং 4 বছর হলো আমি ক্যামেরার সঙ্গে যুক্ত হয়েছি, ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আপাতত বেশ ভালোই চলছে কাজকর্ম, মানুষ ভালোবাসা দিচ্ছেন, আপনারা ভালোবাসা দিচ্ছেন, তো এভাবেই এগিয়ে যাচ্ছে আপাতত। এই আচ্ছা, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে যখন দাদার সাথে দেখা হলো তা শুধু এইটুকুতে তো থামবো না, আরো অনেক কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস করবো। তা এবার আমার আরেকটা কোয়েশ্চেন আছে জানার, যে তুমি এই লাইনে মানে অ্যাক্টিং ক্যারিয়ারে যে এসেছো বা অনেক এতদিন ধরে যে কাজ করছো, তা ফার্স্ট মানে ইচ্ছেটা কি করে হলো যে আমি এই দিকে যাবো, অ্যাক্টিং করবো? বা ইচ্ছেটা খানিকটা বলতে পারো ছোটবেলা থেকে আমি নাচ করতাম। হ্যাঁ, আমার মানে প্রথম ভালোবাসা জীবনের হচ্ছে নাচ। ওই ক্লাস 1-এ যখন কহনা প্যারা রিলিজ করে তখন আমি ঋতিক রোশনকে দেখি। ওই যে আমার মাথায় ভূত চাপে যে আমাকে ডান্সার হতে হবে কোনো রকমভাবে, ওই ওই স্টেজে উঠে আমি ওই যে ইকবাল কা জিনা নাচলো লোকটা, কে তখন কি তখন অত তো জানি না, সেইটা আমাকে করতে হবে। ওই শুরু হলো ভালোবাসা। ওই স্টেজে উঠলাম, হ্যাঁ, পাড়ায় সব কাকুরা জেঠুরা কাকিমারা দাদা দিদিরা সব ভালোবাসা দিল। হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা ছেলে, হ্যাঁ, কালো জামা কালো প্যান্ট সানগ্লাস পরে উঠে গেল স্টেজে। সো সেই যে আমার নাচের প্রতি যে ভালোবাসাটা জন্মালো, তারপর সেটা আর থামে না। মানে সেটা তারপর একের পর এক স্টেজে আমি প্রত্যেক বছর ছোটবেলায় বিজয়া সম্মেলনী বলে আমাদের একটা অনুষ্ঠান হতো, বিজয়া সম্মেলনী হতো পুজোর পরে, দুর্গাপুজো। তো দুর্গাপুজোটা আমার টার্গেট থাকতো প্রত্যেক বছর একটা করে আমি নাচ তৈরি করবো এবং সেটা ঋতিক রোশনের গানই হবে। তো এবার লং স্টোরি শর্ট, এইভাবেই চলতে থাকে আমার নাচটা, ফুল ফ্লেজেডলি চলতে থাকে। এবং পরবর্তীকালে বিভিন্ন কোরিওগ্রাফার, বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রামে আমি নাচ করার সুযোগ পাই। নিজেকে অ্যাজ এ ডান্সার আমি অনেক ট্রেন করার সুযোগ পাই বিভিন্ন কোরিওগ্রাফারের সাথে থেকে। প্রপার ট্রেনিং সেই অর্থে আমার বলতে গেলে কোনো স্কুলে আমি ভর্তি হইনি, কিন্তু নানান কোরিওগ্রাফার দাদা দিদি এদের সঙ্গে কাজ করে করে আমি নিজেকে তৈরি করেছি। সেইখানে যখন ওই ধরে নাও ক্লাস 10 থেকে 12-এর যে সময়টা, সেই সময় আমার মধ্যে একটা অদ্ভুত জিনিসের জন্ম হয়। সেটা হলো আমার খুব এক্সপ্রেস করতে ভালো লাগতো নাচের মাধ্যমে। এই যে আগে নাচ করতাম, একটা মোটিভেশন ছিল ঋতিক রোশনের গান, নাচছি, হ্যাভ টু ইমপ্রেস এভরিওয়ান। হ্যাঁ, আমি নিজের বেস্টটা দিচ্ছি, লোকে ভালো বলছে, হ্যাঁ, সব এত বলছে যে খুব ভালো নাচিস, এই করিস ওই করিস, সেগুলো হচ্ছে। লেটার অন আমি এটা দেখি যে আমার এই যে নাচের মাধ্যমে যে কিছু একটা এক্সপ্রেস করতে পারছি না, এইটা আমার ভিতরে ভিতরে কোথাও না একটা ট্রিগার করে, সামথিং ট্রিগার। এইবার সেইটাই কোথাও গিয়ে আমার মধ্যে হয়তো সেই একটা অভিনেতার জন্ম দেয়, আনকনসিয়াসলি, কনসিয়াসলি কোনোদিনও নয়। কারণ আমি নিজে এই যে এত গুছিয়ে বলছি তখন তো আমি এসব জানি না, কিন্তু আমার ওই কোনো একটা পার্টিকুলার চরিত্র, ধরো সেটা চিত্রাঙ্গদায় কোনো একটা চরিত্র বা অন্যান্য কোনো একটা ডান্স পিসে যখন কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার যখন আমাকে কোনো কোরিওগ্রাফার দিত, সেইটা কোথাও গিয়ে আমার পারফর্ম করতে খুব ভালো লাগতো। এবং পরবর্তীকালে সেটা এমন হয়ে যায় যে নাচের মুভমেন্টের থেকেও কোথাও গিয়ে সেটা আমার যে এক্সপ্রেশন, যে আমি কি এক্সপ্রেস করতে পারছি, হ্যাঁ, সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। মানে আমি কি শুধুই হাত পা নেড়ে একটা কিছু করে দিলাম, নাকি আমি ভিতরে কিছু ফিল করলাম, কিছু
এক্সপ্রেস করতে পারলাম। সেইটা যখন এই বয়সে এই সময় এসে যখন আমি অনেকবার ভেবেছি যে কেন আমি কিভাবে আমি ভালোবেসে ফেললাম অভিনয়টা, আমার মনে হয় খানিকটা সেইখান থেকেই আমার শুরু হয়েছে। তো তারপর আস্তে আস্তে ভালো লাগা এবং টুক 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 করে কাজ দেখা, সবার অভিনয়টা কে আস্তে আস্তে বোঝার চেষ্টা করা। তার মধ্যে বাবা আমাকে একটা সারপ্রাইজ দেয়। বাবা আমাকে আমার জন্মদিনে সারপ্রাইজিংলি তখন একটি অ্যাক্টিং ইনস্টিটিউট শুরু হয়েছিল, সেইখানে আমাকে ভর্তি করিয়ে দেয়। তো আমার একটা ভিতরে ওইরকম একটা ফেজ যাচ্ছে, তারপর বাবা আমাকে স্ট্রেট নিয়ে গেল একটা অ্যাক্টিং ইনস্টিটিউটে দক্ষিণ কলকাতায়। সেই যে ভর্তি হলাম, বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা বসা, জানা কি হয়, হ্যাঁ কি ক্যামেরা, কি করতে হয়, কি ডিভাইস, কি ক্রাফট, কিভাবে তৈরি করবি নিজেকে, এই চেনা, এইটা মূলত বলতে পারো ওই 10 থেকে 12 থেকে কলেজে উঠবো, এই যে ফেজ শিফট হচ্ছে জীবনের, একটা বিরাট বড় একটা পরিবর্তন ঘটছে, সেই সময়ে আমার মধ্যে কোথাও গিয়ে এই এক্সপ্রেস করার এই ব্যাপারটা জন্ম নেয়। এবং সেখান থেকে অভিনয়ের দিকে যে আমার টান, সেইটা বলতে পারো সেখান থেকেই আমার শুরু। এই এবার একটু জার্নিটার ব্যাপারে জানবো, যে যখন স্টার্ট করলে তারপর এক এক করে কি কি প্রোডাকশনের কাজ করলে, বা তারপর নানান গ্রুপের সাথে যে অ্যাক্টিং করেছো সেগুলোর ব্যাপারে একটু বলো। আমি অভিনয় যখন ওই ইনস্টিটিউটে যখন অভিনয় শিখছি, সেই সময়ে আমার এক টিচার শুভ্রদা আমাকে একটা জায়গায় নিয়ে গেল একদিন। এবার তখন তো আমি খুব ভালো এবং সবার সঙ্গে কাজ করছি, হ্যাঁ কলেজে উঠেছি সদ্য, হ্যাঁ একটা ভালো লাগা, একটা কলেজে নতুন, হ্যাঁ একটা যেরকম যৌবনের একটা উত্তেজনা থাকে, সেই সব কিছু নিয়ে এগিয়ে চলেছি। কিন্তু সেই সময় আমাকে বললো শুভ্রদা যে চল তোকে একটা জায়গায় থিয়েটারে, একটা থিয়েটার তবে নিয়ে যাবো, থিয়েটার করবি। এবার আমি তখন থিয়েটার খায় না মাথায় মাথায়, আমি তো কিছুই জানি না। হ্যাঁ চলো, অভিনয় করতে পারবো, পার্ট দেবে তো ভালো, হ্যাঁ চলো। সেই আমাকে নিয়ে যায় শোভাবাজার রাজবাড়ি। তখন জাহ্নবী সাংস্কৃতিক চক্র বলে একটি দল, তারা আজও ভালো পারফর্ম করছে। সেই সময় জাহ্নবীতে আমাকে প্রথম নিয়ে যায় শুভ্রদা। ওইখানে যাওয়ার পর আমি একটা ডিফারেন্স দেখতে পাই। প্রথম দিন গেলাম বোর হচ্ছি, দ্বিতীয় দিন গেলাম কি হচ্ছে, কি হাত পা ছড়াচ্ছে, কোথায় আমি ওখানে সুন্দর অ্যাক্টিং ইনস্টিটিউটে ক্যামেরার সামনে কিছু একটা করতে দিচ্ছে, করছি, হ্যাঁ গান চালিয়ে দিচ্ছে, নাচছি, লিপসিং করছি, হ্যাঁ পুরো তখন একটা বলিউড, আমাদের যারা 90s কিড যারা প্রচন্ডভাবে গোবিন্দা, সালমান, আমি যদি খুব বিরাট বড়ভাবে ছোট থেকেই শাহরুখ খানের ফ্যান আসবে, আমি সালমান খান গোবিন্দার খুব বিরাট ভক্ত ছোট থেকে, কেন জানি না আমার ভীষণ তাদের ভালো লাগে। এবার সেই একটা ফেজ চলছে আমার, সেখান থেকে আমি দেখছি তো পুরো উল্টো, তো অর্ধেক দিন বসেই রাখছে, বলছে অবজার্ভ করো দেখো, কি আর কত দেখবো, আর ভালো লাগছে না, আমি চলে যাবো। কিন্তু ওই যে আস্তে 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 যে একটা টান অনুভব করতে শুরু করি, কি করে অনুভব করি সেটা বলতে পারবো না, কিন্তু ধীরে 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 তৈরি হয়। এবং আমার যখন কোর্স শেষ হয়ে যায় অ্যাক্টিং ইনস্টিটিউটে, একটা 3 মাসের মতো একটা কোর্স ছিল, তারপর আমি থিয়েটারটা কন্টিনিউ করি জাহ্নবীতে। সেইখানে প্রথম এই যে ওয়ার্কশপ করা, হ্যাঁ এই নিজের শরীরকে বোঝা, হ্যাঁ এই খুঁটিনাটি কিভাবে তুমি উচ্চারণ করবে, কিভাবে ডেলিভারি হবে, কিভাবে তোমার প্রজেকশন হবে, কিভাবে দাঁড়াবে, তুমি হেঁটে কথা বলবে স্টেজে, এইগুলো কোথাও আমাকে খুব 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 টানে। এবং সেই থেকেই আমার ওই একটার পর একটা শো করা জাহ্নবীতে, গ্রানাইট বলে একটি নাটক, সেখানে করি। মনোজ মিত্রের বিখ্যাত নাটক বন্ধজালে, সেই বন্ধজালেতে আমি পাঠ করার চরিত্র অভিনয় করার, একটু অন্ধ ব্যক্তি, সেই অন্ধের চরিত্র অভিনয় করার সুযোগ পাই। সেটা একদম আর্লি ফেজ অফ মাই লাইফ, তখন কলেজ, তখন এতটা সিরিয়াসনেস তৈরি হয়নি, কিন্তু আমি আস্তে 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 কোথাও থিয়েটারকে নিজের সাথে জড়িয়ে ফেলি এবং থিয়েটারের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। এই বলতে পারো জাহ্নবী থেকে আমার থিয়েটারের জার্নি শুরু। কিন্তু তখন ক্যামেরার প্রতি আমার অতটা টান, মানে ওই অর্থে যে আমি একটা ইনস্টিটিউটে শিখছিলাম ক্যামেরার সামনে, সেখান থেকে আমার পুরো ফেস শিফট হয়ে যায় একদম মঞ্চে পুরো। এইবারে তো আমার কলেজ, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি তখন, হ্যাঁ পুরো দিশাহীন একদম বলতে পারো, মানে জীবনের এখন যতটা গুছিয়ে আমি সবাইকে বলতে পারছি,
ওকে এবং আপনাদেরকেও, তখন একদমই এটা ছিল না। তখন তখন তো এমনিও সেমিস্টারের একটা চাপ সেমিস্টারের থাকে, আমরা প্রেশার, জানি সেটা। হ্যাঁ তুমি জানো, সেমিস্টার আবার এদিকে রিহার্সাল একদম একসাথে রিহার্সাল, সেমিস্টার, প্র্যাকটিক্যাল মিস হয়ে যাচ্ছে, Assignment থিওরি তো লেখা। করতেই পারতাম না। টিচারদের কাছে তো একটা খুব বলছে ওকে, তো যেহেতু আমি নাচটা কন্টিনিউ করে গেছিলাম, কলেজেও আমার নিজের নাচের দল ছিল, সেখানেও আমি নাচ করতাম, তো সেখানে হয় আমাকে রিহার্সাল হলে দেখতে পেতো, নাহলে দেখতেই পেতো না। হ্যাঁ, নাহলে প্র্যাকটিক্যালে দেখতে পেতো। থিওরি ক্লাসে ডিপ নেই, কোথাও নেই, কোথায় আছে না ডিপ থিয়েটার করছে, রিহার্সাল করছে। স্যার মানে ভাইবা টাইবা যখন হতো, স্যার বলতো তোকে কি নাম্বার থাকিস না, হ্যাঁ তুই পড়ে টড়ে পড়েছিস তো। অর্গানাইজার বলে একটা বস্তু ছিল, ওটা বাঁচিয়ে দিতে আমাদের। তো ওই ওই আর কি। তো এই করতে গিয়ে কোনো রকমের দুটো এগোচ্ছি। এইবারে ক্ল্যাশ করে গেল যখন ক্যাম্পাসিং হলো। যখন ক্যাম্পাসিং এ আমার চাকরি হয়ে গেল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যেখানে আমাকে লোকেশন দিয়ে দিল ব্যাঙ্গালোর। এইবারে ওই যে থিয়েটার শুরু করলাম জাহ্নবীর সঙ্গে, পথ চলা শুরু হলো, তারপর কোথাও গিয়ে আমার ওটা ব্রেক করে গেল। আর আমি তখন সামহাও কি মনে হলো যে আমি একটু অন্য শহরে গিয়ে নিজের মতো করে থাকবো। হ্যাঁ, চলে গেলাম ব্যাঙ্গালোর, চলে গেলাম ব্যাঙ্গালোর, গিয়ে সেখানে চাকরি করা শুরু করি। কিন্তু ব্যাপারটা হয়ে যায়, এই যে থিয়েটারের যে গুরুত্বটা তখনও যে আমার মধ্যে ঠিকঠাকভাবে আসেনি, সেটা বুঝতে পারলাম যখন আমি এই ব্যাঙ্গালোরে চলে গেলাম। হ্যাঁ, কারণ করছি ঠিক আছে, করছি থিয়েটার করতে হবে, আর এমনিও জবটা ইম্পর্টেন্ট, এইরকম মাথায় চলতো। এই যে আমি এই যে সিরিয়াসনেসটা ডেভেলপ হলো, এইটা হলো যখন ব্যাঙ্গালোরে গিয়ে আমি আলটিমেটলি বুঝতে পারলাম যে আমি বস, এইটা ছাড়া আর কিছু পারবো না। মানুষের অভিজ্ঞতা তো অনেকভাবে হয়, আমারটা হয়েছিল ওই এক্সপিরিয়েন্স করে গিয়ে থেকে শিখে। এই সব কিছুর মধ্যে যেটা আমাকে হেল্প করে গেছে হলো আমার নাচ। নাচ আমার কোনোদিনও সঙ্গ ছাড়েনি, ইভেন ব্যাঙ্গালোরে গিয়েও না। ব্যাঙ্গালোরে যখন আমি যাই, যখন আমি কোম্পানিতে জব করা শুরু করি, ইনিশিয়াল ফেজ খুব খারাপ যায়, ভীষণ বোরিং যায়, আমার একদম পছন্দ হয় না ওই জগৎটা। ভেবেছিলাম খুব কালারফুল হবো, কারণ ওইটা কোথাও কোথাও আমাকে না মানে ওই ফিরে আসার জন্য বারবার বলেছে যে তোমার জায়গা মঞ্চে, তুমি এই জন্য তৈরি, তুমি অভিনয় করো, তুমি অভিনয়টাই পারো, তুমি এইগুলো তুমি করছো, তুমি পারো না, তুমি জাস্ট কোনো রকমে করছো। তারপর ফেরত চলে আসি, পেপার ডাউন করে কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিই জীবনে, কলকাতায় ফেরত আসি। ফিরে এসে আমি ইচ্ছে মতো আমি ওয়ার্কশপ করি, ইচ্ছে মতো ওয়ার্কশপ করি এবং পুনরায় থিয়েটারের সঙ্গে আবার আমার যোগসূত্র তৈরি আছে। এইবারে ইচ্ছে মতো যাদের আমি পেয়েছি, সৌরভ দা, পূর্ণাদি, কৃষ্ণেন্দু, দেবেশ চট্টোপাধ্যায়, এই মানুষগুলোর সান্নিধ্যে আসার ফলে আমার মধ্যে না কোথাও এই আমি এইটা ছাড়া যে আর কিচ্ছু পারবো না এবং এইটাই আমি চাই করতে জীবনে, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আমার কাছে। যে আমি কেন এটা করতে চাইছি, আমি কেন থিয়েটার করতে চাইছি, আমি কেন অভিনয় করতে চাইছি, এটা আমার কাছে ওই ওয়ার্কশপ করলাম। হ্যাঁ, লকডাউন এসে গেল, তারপর আবার ওয়ার্কশপ করলাম, দুটো ফেজে ওয়ার্কশপটা হলো। ওই ওয়ার্কশপটার পরে আমি খুব ক্লিয়ার হয়ে গেলাম যে আমি কেন করতে চাইছি, আমি কি চাইছি জীবনে, আমি এইটা ছাড়া যে আর কিচ্ছু পারবো না, আমি এইটা নিয়েই যে বাঁচতে চাই, এইটা আমার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এবং তখন বলতে পারো আস্তে আস্তে কঠিন সময়, কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর কঠিন একটা ডিসিশন তৈরি হলো এবং তার মধ্য দিয়ে আমি ক্লিয়ারেন্স পেলাম। লকডাউন, সবার চাকরি নেই, বেকার হয়ে যাচ্ছে লোকজন, সেই সময় আমি চাকরি ছেড়ে কলকাতায় নাকি ছেলে অভিনয় করবো। আর মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে আমি, স্বাভাবিকভাবে মা বাবার উপর একটা বিরাট একটা টেনশন নেমে আসে আমার জন্য। তাদের দিক থেকেও তারা ঠিক, কারণ একটা ওয়েল সেটেল জায়গা থেকে ছেলে চলে এসে কি করবে এখন, এমনিতেই এত অনিশ্চয়তা মা বাবারা দেখে। তো এইভাবে আমার ইচ্ছে মতো ওয়ার্কশপ করলাম। ওয়ার্কশপ করার পরে আমার এক বন্ধু আমাকে এক ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। সেই ডিরেক্টরের হাত ধরে আমি আমার বলতে পারো যে দ্বিতীয় জন্ম বলা যেতে পারে আছে। ওই ক্লাস 12 জাহ্নবীর সূত্র ধরে থিয়েটারে আসা, থিয়েটারে আসার পরে ব্যাঙ্গালোর চলে যাওয়া এবং একটা তালগোল পাকিয়ে যাওয়া জীবন, সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে ফিরে আসা, ফিরে এসে কি করব, এইবার আমি কি করবো, এবার যদি কিছু না হয়, কিন্তু পুরো একটা জিনিস পিছনে ফেলে সেটেল জিনিস, এইবার কি করবো। এইবার আমার আস্তে আস্তে কেমন আমি পাথটা ঠিক করলাম। আমি ঠিক আছে, আমাকে ধৈর্য নিয়ে
আমাকে একটা সময় নিয়ে আমাকে জিনিসগুলো ভালো করে জেনে এবং যা যা আমি শিখছি একজন অভিনেতা হিসেবে, একজন গায়কের যেমন ট্রেনিং লাগে, একজন আর্টিস্ট, একজন চিত্রশিল্পী তার যেমন ট্রেনিং লাগে, একজন ডান্সারের যেমন ট্রেনিং লাগে, ঠিক একজন অভিনেতারও সেই ততটাই ট্রেনিং দরকার। এইটা যেদিন আমার কাছে ক্লিয়ার হলো না, সেই দিন আমি পুরোপুরি মনোনিবেশ করে ফেললাম যে নিজেকে তৈরি করব। এই তৈরি করতে করতে আমার কাছে ডিরেক্টরের কল আসে এবং আমি আমার জীবনের প্রথম ফিচার ফিল্ম পেলাম, কাজ করলাম আবেশ বলে। সেই আবেশ দিয়ে আমার যাত্রা শুরু। তারপর মরমিয়ায় আমি জয়েন করি এবং শারমিতার সাথে অনেকদিন আগে থেকেই আমার মানে ব্যাঙ্গালোর যাওয়ার আগেই একটা যোগসূত্র তৈরি হয়। মরমিয়াতে আমি যাই এবং শারমিতার সঙ্গে কাজ করার ইচ্ছে তৈরি হয় শারমিতাদের মরমিয়ার একটা প্রোডাকশন দেখে, নাম করা প্রোডাকশন, যেটা আমি পরবর্তীকালে লিড হিসেবে কাজ করি। তো সেই মরমিয়াতে আমার জয়েন করা এবং মরমিয়াতে গিয়ে ফুল ফ্লেজেডলি থিয়েটার করা, থিয়েটারের ব্যাপারে জানা, থিয়েটার কেন করছি, থিয়েটারের নানান দিক, নিজেকে অভিনেতা হিসেবে তৈরি করা, নিজের ভিতটাকে পোক্ত করা, এই সব কিছু ঘটে আমার মরমিয়াতে যে যেটুকু সময় আমি ছিলাম সেইখানে সবার সঙ্গে একসাথে মিশে যে থিয়েটার কতটা গুরুত্বপূর্ণ আমার জীবনে এবং থিয়েটার কতটা শক্তিশালী করে দেয় একজন মানুষকে, সেইটা আমি মরমিয়াতে গিয়ে জানি। এবং মরমিয়াতে গিয়ে আমার ওই থিয়েটারের প্রতি যে একটা অগাধ ভালোবাসা সেটা তৈরি হয়। মরমিয়াতে লাভ সেক্স ধোকা, ইতিঅদ্দ, তারপর হ্যামলিনের আমি এগুলোতে অভিনয় করার সুযোগ পেয়েছি। খুব ইন্টারেস্টিং প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটার থেকেই আলাদা। তো এইরকম চরিত্রে অভিনয় করার সুযোগ পাই এবং মরমিয়ার সঙ্গে একটা দীর্ঘ যাত্রা তৈরি হয় এবং সেই সময়ই শারমিতাই আমার জীবনের সব থেকে বড় ব্রেকটা আমায় দেয়। সেটা হলো আমার জীবনের প্রথম বড়, সেই অর্থে বড় কাজ আবেশের পর ক্যামেরাতে মানে আমি সেই জায়গা থেকে ক্যামেরার প্রতি ভালোবাসা তো ছিলই, কিন্তু থিয়েটার থেকে যে ক্যামেরায় অভিনয় করবো এইটা কোথাও ওইভাবে আসেনি। মানে ক্যামেরার প্রতি একটা ভালোবাসা আছে, ক্যামেরায় অভিনয় করবো, পর্দায়, বড় পর্দা, টিভি, ওয়েব, এইসবে, কিন্তু ওটা দুটো মাধ্যমের দু জায়গায় আমার দুটো জায়গায় রয়েছে। এরকম না যে এ বেশি এ কম। এবার এটা অনেকে যদি অনেকে ভাববে যে না তুই খুব পলিটিক্যাল আনসার দিস, না মানে এটা সত্যিই তাই। মানে দুটো মাধ্যম যেমন খুবই আলাদা, সেই রকম দুটো মাধ্যমের ভালোবাসাটাও আমার কাছে দুটো জায়গায়। তো ফ্র্যাঙ্কেনস্টাইন ঘটে আমার জীবনে। ফ্র্যাঙ্কেনস্টাইন আমার প্রথম ব্রেক, কৌশিক গাঙ্গুলির বিপরীতে অ্যাজ আ লিড কাস্ট হওয়া, ক্লিকের আন্ডারে, ক্লিকের ব্যানারে এই ওয়েব সিরিজটি আসে। সেইখান থেকে বলতে পারো যে এই ফুল ফ্লেজেডলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা এই টলিউড ইন্ডাস্ট্রি যাকে আমরা টলিউড, এই আমার যাত্রা শুরু করি। এইবার পরপর ডেরি কুইন জেন্টস পার্লার, তারপর আমি জি বাংলাতে কোন গোপনে মন ভেসেছে, একটা খুব নেগেটিভ শেডের একটা ক্যারেক্টার পাই, যেখানে সৃজিতাদি নাম আমি মেনশন করবো। সৃজিতাদি জি এর কার্যনির্বাহী একজন এক্সিকিউটিভ প্রডিউসার। সৃজিতাদি আমাকে সেই ব্রেকটা দেয় জিতে। তো ওটা একটা বিশাল বড় প্রাপ্তি ছিল যে জি এর ব্যানারে কাজ করা, জি এর সিরিয়ালে, টেলিভিশনে প্রথম সেটা আমার আশা। কোন গোপনে মন ভেসেছে, তারপর শাবনিকদারি তৃতীয় কাজ, এবং যেটা এই রিসেন্ট লঞ্চ করেছে ফ্রাইডে ওটিটি অ্যাপ, যেখানে লেডি চ্যাটার্জি। ইট ইজ স্ট্রিমিং নাও ইন ফ্রাইডে ওটিটি, আপনারা দেখুন। সদ্য মুক্তিপ্রাপ্ত একটি কাজ, আমার খুব ইন্টারেস্টিং একটা চরিত্রে আমি অভিনয় করেছি এবং সেটা করে খুবই খুবই ভালো লেগেছে এই কাজটা করে। লেডি চ্যাটার্জি আমার একদম রিসেন্টলি রিলিজড হওয়া একটি কাজ, এবং যেই কাজটা আমার জীবনে সব ভালোবাসা, মানে অনেক অনেক ভালোবাসা নিয়ে আসে। সেইটা হলো সৃজিতা দিদি হাত ধরে আরেকটি কাজ যেটা আমি করি, সেই কাজটা সৃজিতা দিদি আমাকে এই সুযোগটা দেয়। সেইটা হলো নিমফুলের মধ্যে। নিমফুলের মধ্যে আমি অভিজিৎ বলে একটি চরিত্রে অভিনয় করি। সেই অভিজিৎ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমি সত্যি ভাবতে পারিনি, মানে সত্যি ভাবতে পারিনি, মানে ওভারনাইট ইট চেঞ্জড সার্টেন থিংস। মানে সেটা ট্রেনে একটা বাচ্চার হঠাৎ করে আমার দিকে উঠে এসে বলা যে এটা কি তুমি, আমার তোমায়, তুমি কেন চলে গেলে, তুমি কেন নেই। হ্যাঁ, এবং বিভিন্ন মানুষ ব্যক্তিগতভাবে যারা বন্ধু তারা তো আছেনই, যারা ফেসবুকের মাধ্যমে, এবং অচেনা যারা
তারাও মেসেজ করে বলেছেন যে কাজটা ভালো লেগেছে এবং লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে যেতে পেরেছি, তাদের ভালো লেগেছে আমাকে, তারা অ্যাকসেপ্ট করেছে অভিজিৎকে দুহাত মিলে। এই এই আমার জার্নি আপাতত চলছে এবং এই মুহূর্তে আমি ফ্রিল্যান্সে থিয়েটার করছি এবং বিভিন্ন দলের সঙ্গে কাজ করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের থিয়েটার ফরমেশন পরিবর্তন জয়রাজ ভট্টাচার্যের পরিচালনায় লক্ষণের শক্তিশালী, এটি আরও একটি খুব উল্লেখযোগ্য প্রযোজনা, যেখানে আমি খুব ইন্টারেস্টিং একটা চরিত্র অভিনয় করি, সুগ্রীব। আপনারা সকলেই জানেন সুকুমার রায়ের টেক্সট লক্ষণের শক্তিশালী, বিশাল বড় একটা খুব দারুণ দুর্দান্ত একটা প্রযোজনা। এবং থিয়েটার ফরমেশন পরিবর্তন আমাকে এই মুহূর্তে অনেকটা দিচ্ছে এবং আমাদের একটি নতুন স্পেস আছে, ক্যান্টিন আর্ট থিয়েটার, প্রিয়নাথ মান্না বস্তিতে নিজস্ব আমাদের একটা স্পেস আছে। সেখানে 24/7 শ্রমজীবী ক্যান্টিন চলে এবং তার উপরে জয়রাজ দা, শ্রাবন্তীদি, অর্কদা এবং স্যান্ড্রাদি এরা চারজন মিলে নিজেদের জমানো টাকায় একটা বাড়ি তৈরি করেছে থিয়েটারে। সেই থিয়েটারের বাড়িতে আমরা দাপিয়ে পারফর্ম করছি, শিখছি, ঘাম ঝরাচ্ছি, তো এই চলছে। আর এটা গল্প হলেও পারতো বলে একটি প্রযোজনা আমি ডিরেক্টর চিরঞ্জীব কুকুর তার সাথে কাজ করলাম, সেখানে একটি খুব ইন্টারেস্টিং চরিত্রে আমি অভিনয় করি এগুলো মঞ্চে। এবং 21 শতক বলে একটি খুব বিখ্যাত নাটকের দল, থিয়েটার দল, তাদের সাথে আমি কৃষ্ণরঙ্গ বলে একটি প্রযোজনায় অভিনয় করেছি। এছাড়া আমার এবং আমার এক বন্ধুর উদ্যোগে আমরা একটা কোম্পানি থিয়েটার ফর্ম করি এবং সেটা পুরোপুরি একটা কোম্পানি থিয়েটার ফর্ম্যাটে আমরা কাজ করার চেষ্টা করবো বলেই ইনিশিয়েটিভটা নিই। এবং আমরা নিজেরা আস্তে আস্তে কাজ করা শুরু করি নিজেদের কোম্পানিতে এবং সেখানে প্রতিপক্ষ বলে একটি নাটক রিসেন্টলি তার 2টো অভিনয় হয়ে গেল, সেইটা আমার এই মুহূর্তের বলতে পারো কাজ। এছাড়া আমি লাইট ডিজাইনও করছি থিয়েটারে। লাইট আমার ভীষণ একটি পছন্দেরই জায়গা তৈরি হয়ে গেছে অভিনয়ের পাশাপাশি, এইগুলো থিয়েটারই আমাকে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি এই আলোর কাজ করছি। শ্যামিনী বলে আমাদের এই কোম্পানির থিয়েটারের আন্ডারে শ্যামিনী, এটা আমার একটি বন্ধু ইপসিতা, ওর সোলো, ওখানে লাইট ডিজাইন করি এবং তারপর আস্তে আস্তে টুকটুক করতে করতে আলোর কাজ করছি, শিখছি, আরও শিখবো এবং আপনাদের এইভাবে ভালোবাসা পেতে থাকলে আরও আমি গ্রো করতে পারবো। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো পুরো জার্নিটার ব্যাপারে। আর এদিকে নেক্সট আমার লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে ফিউচারে তুমি এই নিয়ে কি মানে করতে চাও আর কি ভাবছো, প্ল্যানিংটা কি? আচ্ছা, ফিউচারে মানে আপাতত এইভাবেই এগিয়ে যেতে চাইছি এবং একটার পর একটা কাজ এইভাবেই করে যেতে চাইছি এবং বিভিন্ন চরিত্রে আমি নিজেকে মেলে ধরতে চাইছি, কারণ আমি চাই না কোনো রকম একই চরিত্রে এবং একটা কমফর্ট জোনে থাকতে। যেমন লেডি চ্যাটার্জিতে যেই চরিত্রে আমি অভিনয় করেছি সেটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট, মানে ডার্ক শেডেড এবং খুবই নেগেটিভ একটা জায়গা, এবং অভিজিৎ আবার উল্টো দিক থেকে খুবই পজিটিভ একটা জায়গা, দুটোর মধ্যে হিউজ একটা কন্ট্রাস্ট। তো এইটা, এবং অনেক মানুষ সেটা নোটিস করেছেন এবং আমাকে বলেছেন যে তোর দুটো চরিত্রে তোকে আমি চিনতেই পারছি না, এইটাই তো অভিনেতারা চায়। তো এইভাবেই আমি আরো ডিফিকাল্ট, আরো চ্যালেঞ্জেস নিতে চাই এবং আরো বিভিন্ন ধরনের চরিত্রে আমি অভিনয় করতে চাই এবং এইভাবেই কাজ করে যেতে চাই। থ্যাংক ইউ। আর আমি তোমার নেক্সট যে লাইফ মানে বা ক্যারিয়ার, তার জন্য অনেক অনেক বেস্ট উইশেস জানাই তোমাকে। তুমি আরো ভালো ভালো কাজ করো, অনেক ভালো প্রোডাকশন নিয়ে আমাদের দর্শকের সামনে, তাদের সামনে তুলে ধরো। অনেক ধন্যবাদ টাইম দেওয়ার জন্য আজকে। আর আপনাদেরকে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আজকের মতো ইন্টারভিউ তো এখানে ক্লোজ হচ্ছে। নেক্সট আবার আরো কোনো না কোনো ট্যালেন্টেড পার্সন, আমি তাদের ট্যালেন্ট, তাদের লাইফ, আরো তাদের ব্যাপারে নানান ইনফরমেশন জানার জন্য আমি নিয়ে আসতে চলেছি আরেকটা ইন্টারভিউ। দেখতে থাকুন, স্টে টিউনড উইথ আস।